Hello friends, welcome to my YouTube channel, The Way Past Education. So friends, আপার প্রাইমারি টেট বা গ্রুপ সি, গ্রুপ ডি বা ডাব্লিউবিপি বা কেপি বা যে কোনো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর একদম সিলেবাস অনুযায়ী টপিক ওয়াইজ কিন্তু ক্লাস করানো হচ্ছে। এবং যেহেতু সামনে আপার প্রাইমারি টেট রয়েছে যেখানে এসএসটি হিস্ট্রি সাবজেক্ট অর্থাৎ সোশ্যাল স্টাডিজের যে টপিকগুলো রয়েছে বা যে সাবজেক্টগুলো রয়েছে যেখানে জিওগ্রাফি, পলিটি বা হিস্ট্রি এখান থেকে যে সমস্ত সিলেবাস ভিত্তিক যে টপিক রয়েছে সেগুলো থেকে কিন্তু ক্লাস করানো হচ্ছে একদম ফুল ডিটেলস অনলাইনের হিসেবে। তো আজকে মগধের রাজবংশের সম্পূর্ণ ইতিহাসের যে পার্ট 3 অর্থাৎ 8 নম্বর ক্লাস, এবং মগধের যে রাজবংশ সেখানে 7টা রাজবংশের মধ্যে অলরেডি আমরা 5টা রাজবংশ করে ফেলেছি। যেখানে মগধের যে হর্ষঙ্ক বংশ থেকে শুরু করে নন্দ বংশ, তারপরে শিশুনাগ বংশ, তারপর আলোচনা করেছি মৌর্য বংশ, এভাবে আমরা একটা একটা করে রাজবংশ আলোচনা করেছি। তো আজকে দুটো রাজবংশ বাকি রয়েছে, সেটা হচ্ছে কুষাণ বংশ এবং গুপ্ত বংশ, এবং এখান থেকে যা কিছু প্রশ্ন আসার একদম ডিটেলসভাবে আলোচনা করা হবে। তাই সকলে যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো এই ধরনের চাকরির যে কোনো ক্লাসের জন্য, এবং সাথে সাথে বলবো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, প্লেলিস্টে গিয়ে ভিজিট করো চ্যানেলের, ওখানে অলরেডি অনেক ক্লাস করানো রয়ে গেছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখো। আর যারা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি যে কোনো টিচিং এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু প্লেলিস্টে ভিজিট করো, অনেক ক্লাস কিন্তু করানো হয়ে গেছে। তো দেখো আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 8, এবং মগধের যে রাজবংশের সম্পূর্ণ ইতিহাস আমরা আলোচনা করেছিলাম তার আজকে পার্ট 3, এবং আজকে এটা হচ্ছে শেষ পার্ট। এরপরে যে কাম্ব বংশ রয়েছে বা হুন যে আক্রমণ রয়েছে বা মৌর্যের বংশের যে বা মগধের রাজবংশের পরবর্তী যে বংশগুলো ছিল সেগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো এবং একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো, চ্যানেলের পাশে থাকুন। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা আলোচনা করা যাক। তো দেখো প্রথমে আমরা জানবো কুষাণ বংশ, অর্থাৎ এর আগে সাতবাহন বংশ সম্পর্কে আমরা জেনেছি লাস্ট, গুপ্ত বংশ এবং কুষাণ বংশ সম্পর্কে আজকে জানবো। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কুষাণ বংশ। তো দেখো কুষাণ বংশের মধ্যে রয়েছে কুষাণদের আক্রমণ এবং কুষাণ সাম্রাজ্য কীভাবে স্থাপন হয়েছিল। তো প্রথম বলেছে কুষাণরা উত্তর চীনের ইউচি জাতির একটি শাখা, অর্থাৎ এটা একটা যাযাবর জাতি। প্রথমত এখান থেকে প্রশ্ন আসে যে কুষাণরা কোন জাতির একটি শাখা ছিল, না সেটা হচ্ছে ইউচি জাতি। এটা কিন্তু ডাব্লিউপি বা কেপি কনস্টেবল কিন্তু প্রশ্নটা এসছে, এবং আপার প্রাইমারিতে যেহেতু 60টা এসএসটি থেকে প্রশ্ন আসে তার মধ্যে প্রায় 40টা প্রশ্ন কিন্তু এই হিস্ট্রি সিলেবাস থেকে বা হিস্ট্রি সাবজেক্ট থেকে কিন্তু এসে থাকে। তো একদম টপিক ওয়াইজ ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম দেখো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলছে না ব্যাকট্রিয়ার ওপর অধিকার কায়েম করে এই কুষাণরা, ইউচিরা প্রথম টুনহুয়াং ও ছিলিয়ান পাহাড়ের মধ্যবর্তী স্থানে বসবাস করত। আনুমানিক 165 খ্রিস্টপূর্বাব্দে ইউংনু জাতির আক্রমণে পরাস্ত হয়ে ইউচিরা অক্ষু নদীর তীরবর্তী স্থানে কিন্তু চলে আসে। নেক্সট তারপর কি বলছে, এই সময় কুষাণরা 5টি শাখায় বিভক্ত ছিল: কুইসাং, কাউফু, হিথুম, চুংমো এবং হিউমি। এগুলো হচ্ছে যেহেতু চীনা জাতীয় একটা, তার জন্য ভাষাগুলো একটু আলাদা। অবশ্যই এগুলো থেকে প্রশ্ন আসে না, কিন্তু যেহেতু কুষাণ সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কিত আমরা জানবো, তো তার আগে নির্দিষ্ট একটা বিষয় জানতে হবে যে কীভাবে এই কুষাণ বংশের প্রতিষ্ঠা হলো। তো এই ছিল কুষাণ বংশের যে আক্রমণ এবং কুষাণ সাম্রাজ্য স্থাপন কীভাবে হলো। নেক্সট এরপর কুষাণ সাম্রাজ্যে এক এক রাজার সম্পর্কে জানবো, কিভাবে তারা রাজত্ব করেছিল এই কুষাণ বংশের ভিত্তিতে। তো প্রথম কদফিসেস, যে প্রথম রাজা ছিলেন তিনি হচ্ছে প্রথম কদফিসেস। কুষাণদের নেতা ছিলেন প্রথম কদফিসেস বা কুজুল কদফিসেস। অনেক সময় প্রশ্ন আসে যে কুষাণ বংশের বা কুষাণ সাম্রাজ্যের প্রথম নেতা কে ছিলেন, না কুজুল কদফিসেস বা প্রথম কদফিসেস, এই নাম দুটোই কিন্তু মনে রাখবে সকলে। নেক্সট তারপর কি দেখবো যে এনার এই যে কুজুল কদফিসেস বা কদফিসেস যে ছিল প্রথম কদফিসেস, তিনি কি করেন না কাবুল, কান্দাহার, কাশ্মীর এবং পেশোয়ার এই সমস্ত এলাকাগুলো জয় করেন। প্রথম কদফিসেস কুষাণ সাম্রাজ্যের কিন্তু তিনি ভিত্তি স্থাপন করেন। তিনি ওয়াং বা রাজা উপাধি নিয়েছিলেন। এটাও প্রশ্ন আসে যে কুষাণ বংশের কে ওয়াং বা রাজা উপাধি নিয়েছিলেন, না প্রথম কদফিসেস বা কুজুল কদফিসেস। তার রাজত্বকাল ছিল 15 থেকে 64 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর আগে আমরা খ্রিস্টপূর্বাব্দ জেনেছি, কিন্তু এই কুষাণরা যখন এসেছে তখন কিন্তু খ্রিস্টাব্দ পড়ে গেছে। তিনি বৌদ্ধ
ও শৈব অর্থাৎ শিব ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এই দুটোরই কিন্তু পথপ্রদর্শক বা ধর্মাবলম্বী ছিলেন তিনি, অর্থাৎ দুটো ধর্মকেই তিনি মানতেন। নেক্সট এরপর আমরা জানবো ভীম কোচটিসেস। তো ভীম কোচটিসেসকে না প্রথম কোচটিসেসের পর ভীম কোচটিসেস বা ভীম কোচটিসেস ভারতে প্রথম কিন্তু এই কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। প্রশ্ন পড়ে যে ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কেউ কুজুল কোচটিসেস করবে না, কে হবে না ভীম কোচটিসেস। ওকে, তিনি কি করেন না পাঞ্জাব ও গাঙ্গে উপত্যকা জয় করে তিনি বারাণসী পর্যন্ত কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বা বিস্তৃতি লাভ করেছিলেন। তিনি প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রারও প্রচলন করেছিলেন। তো স্বর্ণমুদ্রার প্রথম প্রচলন করেছিলেন কিন্তু এই কুষাণরা, এটাই কিন্তু মনে রাখবেন। তিনিও কিন্তু শিবের উপাসক ছিলেন। তার উপাধি ছিল মহেশ্বর সর্বলোকেশ্বর। এটা কিন্তু প্রশ্ন পড়ে যে মহেশ্বর সর্বলোকেশ্বর কোন কুষাণ রাজার উপাধি ছিল? না বলবে ভীম কোচটিসেস। এই ভীম কোচটিসেসে প্রথম ভারতে রোমান স্বর্ণমুদ্রার অনুকরণে ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন। ভিপিআই এটা কিন্তু যে রোমান স্বর্ণমুদ্রার অনুকরণে বা ভারতে প্রথম যে স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন কোন বংশ? কুষাণ বংশ প্রথমত এটা পড়ে। এবং কে করেছিলেন? না ভীম কোচটিসেস এটা করেছিলেন। নেক্সট তারপর কি রয়েছে? কনিষ্ক। তো কনিষ্ক কুষাণ বংশের একজন বিখ্যাত রাজা এবং আমরা জানবো তিনি ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। তো ভীম কোচটিসেসের পর কনিষ্ক সিংহাসনে বসেন। তিনি ছিলেন কি কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ রাজা। কে? কনিষ্ক। 1911 খ্রিস্টাব্দে মথুরা থেকে কনিষ্কের যে মূর্তি সেটা কিন্তু পাওয়া যায়। অনেক সময় এটা প্রশ্ন আসে যে কনিষ্কের যে মূর্তি, যেখানে ভাঙা মূর্তি একটা ছবি আমরা দেখতে পাই অনেক সময় ইতিহাসে, তো এটি কোথায় পাওয়া যায়? এটি মথুরাতে পাওয়া যায়। মূর্তির তলায় ব্রাহ্মী লিপিতে ছিল, মূর্তি যে তলায় সেটা ছিল ব্রাহ্মী লিপিতে নাম ছিল। তিনি প্রথম মুদ্রায় বুদ্ধের ছবি ব্যবহার করেন। প্রশ্ন পড়ে যে বুদ্ধের ছবি প্রথম ব্যবহার করেন কে বা কোন বংশ? না মুদ্রার মধ্যে সেটা হচ্ছে কে? না কনিষ্ক বা কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং শকাব্দ প্রচলন করেন। এখান থেকে প্রশ্ন আসে, যেমন কনিষ্কাব্দ রয়েছে, শকাব্দ রয়েছে। তো এই যে শকাব্দ প্রচলন কে করে? না এটা করেছিলেন কনিষ্ক। কত খ্রিস্টাব্দে কনিষ্কাব্দ বা শকাব্দ বলা হয়? না সেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দে। তিনি মোট 42 বছর রাজত্ব করেন। কুষাণ সাম্রাজ্যে দীর্ঘ বছর রাজত্ব করেছিলেন কে? এই কনিষ্ক। কলহনের রাজতরঙ্গিনীর মত অনুযায়ী কি বলা যায়? না কাশ্মীর হিউয়েনসাংয়ের মতে গান্ধার এবং পুরুষপুর, চীনা ও বৌদ্ধ মতে অযোধ্যা, পূর্ব ভারত ও পাটলিপুত্র সাম্রাজ্যভুক্ত কিন্তু ছিল এই কুষাণদের। ওকে, কনিষ্ক পাটলিপুত্র জয় করে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষকে সঙ্গে করে তার রাজধানী পুরুষপুর বা পেশোয়ারে নিয়ে যান। প্রশ্ন পড়ে যে কুষাণদের রাজধানী বা কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। এবং এখানেই তিনি বৌদ্ধ বিখ্যাত যে পণ্ডিত ছিলেন অশ্ব ঘোষ, ওনাকে তিনি তার রাজধানী নিয়ে আসেন। স্মিথ কনিষ্ককে দ্বিতীয় অশোক বলেন বা আখ্যা দিয়েছিলেন। এটা কিন্তু থাম্বনেলও রেখেছিলাম যে দ্বিতীয় অশোক নামে কে পরিচিত? না কনিষ্ক। কে বলেছিলেন? না ভিনসেন্ট স্মিথ, বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। অশ্বঘোষ তাকে বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন। তাহলে বৌদ্ধ ধর্মের দীক্ষা দিয়েছিলেন কুষাণ বংশে যে রাজা, সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্ককে। কে? না সম্রাট অশ্বঘোষ দিয়েছিলেন কনিষ্ককে এই বৌদ্ধ ধর্মের দীক্ষা বা শিক্ষা। ওকে, নেক্সট এরপর জানবো আমরা কি না এখানে কি বলছে না পার্সের পরামর্শে, অর্থাৎ পার্সের পরামর্শে সভাকবি নাগসেনের উদ্যোগে কনিষ্ক কাশ্মীরের কুন্দলবন বিহারে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন। প্রশ্ন এটা আমরা আগে আলোচনা করেছি যে আগের চ্যাপ্টারগুলোতে যেখানে আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম পড়েছি, তো সেখানে যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল সেটা হয়েছিল কনিষ্কের আমলে বা কুষাণ বংশের সময় চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, যেটা কাশ্মীরের কুন্দলবন বিহারে তিনি এটি আহ্বান করেছিলেন। এই সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র। কে ছিলেন? বসুমিত্র। এটাও কিন্তু প্রশ্ন আসে যে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? বসুমিত্র। কনিষ্কের রাজত্বকাল ছিল কত? না ওনার রাজত্বকাল ছিল 78 খ্রিস্টাব্দ থেকে 101 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে,
তো আই হোপ ভিডিওগুলো বুঝতে পারছো, ক্লাসগুলো বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। কিন্তু একটা কথা বলবো, এখনও পর্যন্ত যারা ভিডিওগুলো দেখছো অনেকেই সাবস্ক্রাইব করছো না। ছোট চ্যানেল, গ্রো করার জন্য পাশে থাকো এবং মোটিভেশন পেলে অবশ্যই আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, একদম কন্টেন্ট ভালো নিয়ে আসবো, যাতে করে একদম পরীক্ষাতে আসার মতো যে সমস্ত টপিক এবং সিলেবাস যে পরীক্ষার মধ্যে দেওয়া থাকে সেই ভিত্তিক কিন্তু ক্লাস করানো হচ্ছে। তাই অবশ্যই লাইক শেয়ার যেমন করবে, সাথে সাথে চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যারা দেখছো এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। ওকে, এবার আমরা জানবো, দেখো কুষাণ শাসনে প্রদেশের শাসককে বলা হতো ক্ষত্রপ। কী বলা হতো? ক্ষত্রপ। কনিষ্কের আমলে বিখ্যাত গান্ধার শিল্প গড়ে ওঠে। এটা প্রশ্নটা, যে গান্ধার শিল্প গড়ে ওঠে বা গান্ধার শিল্পে বিস্তৃতি লাভ করে কোন সময়? না, কুষাণ রাজবংশের সময় এবং বিশেষ করে কনিষ্কের আমলে। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও লেখক নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র, পার্শ্ব এনারা কনিষ্কের রাজসভায় কিন্তু ছিলেন। অশ্বঘোষ ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, পণ্ডিত এবং বৌদ্ধ সন্ন্যাসী। তার প্রকাশিত গ্রন্থ হচ্ছে বুদ্ধচরিত, সৌরনানন্দ, সূত্রালঙ্কার। এই প্রশ্নগুলি কিন্তু আসে যে নিম্নের কোন গ্রন্থটি অশ্বঘোষের রচিত বা অশ্বঘোষ লেখেননি বা লিখেছেন, সেটা হচ্ছে কী কী লিখেছিলেন? না, বুদ্ধচরিত, সৌন্দরানন্দ এবং সূত্রালঙ্কার। তার মধ্যে এই যে বুদ্ধচরিতটা খুব ইম্পর্ট্যান্ট এবং সূত্রালঙ্কার। ওকে, বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক চরক, এই চরক নামটা মনে রাখবে, তিনি ছিলেন কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক। প্রশ্ন আসে কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক বা চরক কার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন? না, কনিষ্কের বা কনিষ্কের সময় এই বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক চরক ছিলেন। কনিষ্কের প্রধানমন্ত্রী ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ মাথর। কে? মাথর। কুষাণ শাসনে দুজন শাসক থাকতো। কয়জন শাসক থাকতো? দুইজন শাসক থাকতো। এরপর আমরা জানবো কনিষ্কের পরে যে উত্তরাধিকারগণ ছিলেন তারা। তো তার মধ্যে একজন হচ্ছে কে? বাশিষ্ক। কনিষ্কের পর কে আসেন? বাশিষ্ক। তো বাশিষ্ক সম্পর্কে কি রয়েছে? না, কনিষ্কের পরে সিংহাসনে বসেন কে? বাশিষ্ক বসেন। তিনি 102 খ্রিস্টাব্দে কনিষ্কের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন। তিনি কাশ্মীরের জয়স্বামীপুর এবং জুস্কপুর নামে দুটি নগর প্রতিষ্ঠা করেছিলেন। বাশিষ্ক দেবপুত্র শাহী মহারাজা, এই সমস্ত যে উপাধি তিনি এগুলো পান বা ধারণ করেন। ওকে, নেক্সট বাশিষ্কর পরে আসে হুবিস্ক। তো বাশিষ্কের পর হুবিস্ক সিংহাসনে বসেন। তিনি 138 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি মহারাজ রাজাধিরাজ দেবপুত্র এই উপাধি কিন্তু ধারণ করেছিলেন। এটাও কিন্তু বিবিআই করে রাখবে। ওকে, ব্যাকট্রিয়া কুষাণদের হাতছাড়া হয় আস্তে আস্তে। তারপর কি হয়? না, 262 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারতে কুষাণ শাসন লোপ পায়। 262 খ্রিস্টাব্দ নাগাদ এই উত্তর ভারতে কিন্তু কুষাণদের শাসন লোপ পায়। নেক্সট তারপর আসছেন কে? বাসুদেব। বাসুদেব কে ছিলেন? না, হবিষ্কের পর সিংহাসনে বসেন সর্বশেষ বিখ্যাত কুষাণ সম্রাট বাসুদেব। তার অধিকাংশ মুদ্রা তক্ষশিলায় পাওয়া যায়। প্রায় কতগুলি মুদ্রা ছিল? 530টি মুদ্রা। এবং কুষাণ বংশের শেষ সম্রাট ছিলেন কে? এই বাসুদেব। ওকে, তো এতদূর আমরা জানলাম কুষাণ সাম্রাজ্য কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল ভারতে, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠার ফলে কেমনভাবে তারা রাজত্ব করেছিল, কোন কোন রাজারা ছিলেন, কি উপাধি ছিল, কিভাবে শকাব্দ চালু হলো, কিভাবে মুদ্রা প্রচলন হলো, দ্বিতীয় অশোক কাকে বলা হয়, এগুলো আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম। এবং যে প্রশ্নগুলো বা অনলাইন হিসাবে যে টপিকগুলো আমরা আলোচনা করছি এখানে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো কিন্তু প্রশ্ন। তো এরপর আমরা জানবো গুপ্ত বংশ সম্পর্কে, অর্থাৎ মগধ বংশের শেষ যে রাজবংশ সেটা হচ্ছে গুপ্ত। মোট 7টি রাজবংশ ছিল। হর্ষঙ্গ বংশ থেকে শুরু হয়, যেখানে বিম্বিসার থেকে শুরু, এবং গুপ্ত বংশে এসে গিয়ে শেষ হচ্ছে। কারণ আমরা ষোড়শ মহাজন পদ পড়েছি, সেখানে ষোড়শ মহাজন পদের যে 16টা মহাজন পদ ছিল তার মধ্যে মগধ শেষ পর্যন্ত শক্তিশালী একটা মানে রাজ্য বিস্তার করতে পারে ভারতবর্ষে, এবং যার মধ্যে অনেকগুলো রাজবংশ ছিল। এবং আজকের টপিকের শেষ রাজবংশ সেটা হচ্ছে গুপ্ত বংশ। তো গুপ্ত বংশ সম্পর্কে একটু জানা যাক। দেখো, প্রথম আসছে শ্রীগুপ্ত। তো শ্রীগুপ্ত কত খ্রিস্টাব্দ থেকে রাজত্ব করেছিলেন? না, 275 থেকে 300। শ্রীগুপ্তের আদিবাসভূমি ছিল বাংলার বারেন্দ্রী বা মালদহে, এবং তিনি কিন্তু গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু মনে রাখবে যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? না, শ্রীগুপ্ত।
নেক্সট তারপর আসছেন ঘটোৎকচ গুপ্ত। তিনি রাজত্ব করেছেন 300 থেকে 320 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুপ্ত মুদ্রায় কচ নামের উল্লেখ রয়েছে। মহারাজা এবং মহারাজা ধীরাজ তিনি উপাধি ধারণ করেন বা গ্রহণ করেন। কে? এই ঘটোৎকচ গুপ্ত। ওকে, নেক্সট তারপর আসছে প্রথম চন্দ্রগুপ্ত। তিনি কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন? না, কত থেকে 320 থেকে 335 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ঘটোৎকচের পুত্র ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু আলাদা, মৌর্য বংশ, এবং এটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। তো গুপ্ত বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন এই প্রথম চন্দ্রগুপ্ত। প্রশ্ন আসে এখান থেকে যে গুপ্ত বংশের প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন? না, প্রথম চন্দ্রগুপ্ত। তিনি গুপ্তাব্দের প্রচলন করেন। একটু আগে আমরা জানলাম শকাব্দ, যেখানে কনিষ্ক করেছিলেন, এবং এখানে আমরা জানছি গুপ্তাব্দ। গুপ্তাব্দের প্রচলন করেছিলেন কে? প্রথম চন্দ্রগুপ্ত। বাংলা, বিহার এবং অযোধ্যার আধিপত্য তিনি স্থাপন করেছিলেন। কে? এই প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট তারপর আসছে সমুদ্রগুপ্ত, 335 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার দেবীর সন্তান ছিলেন এই সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কে? না, হরিসেন, ভিভিআই। এবং তিনি হরিসেন কি গ্রন্থ লেখেন? না, এলাহাবাদ প্রশস্তি গ্রন্থ রচয়িতা ছিলেন কে? এই হরিসেন। আর হরিসেন কার সভার সভাকবি ছিলেন? না, সমুদ্রগুপ্তের। গুপ্ত বংশে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। ওকে, নেক্সট তারপর কি বলছে? না, কাব্যচর্চার জন্য তিনি কবিরাজ উপাধি পেয়েছিলেন কৃষ্ণচরিতম গ্রন্থের জন্য। প্রশ্ন পড়ে কবিরাজ উপাধি কোন গুপ্ত সম্রাটকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। কেন বলা হতো? কাব্যচর্চার জন্য। এবং তিনি কৃষ্ণচরিতম নামক গ্রন্থের রচয়িতাও ছিলেন। নেক্সট তারপরে সাম্রাজ্য স্থাপনে ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছেন। এটাও কিন্তু প্রশ্ন আসে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? না, সমুদ্রগুপ্তকে। কে বলেছিলেন? বিখ্যাত ঐতিহাসিকবিদ ভিনসেন্ট স্মিথ। 100টি যুদ্ধ জয়লাভের জন্য তাকে শতযুদ্ধের নায়কও বলা হয়। এগুলোর থেকে অনেক প্রশ্ন আসে, প্রত্যেক পরীক্ষাতে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে। কবিরাজ উপাধিকার, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, শতযুদ্ধের নায়ক কাকে বলা হয়? কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তিনি উত্তর ভারতের 9 জন রাজা এবং দক্ষিণ ভারতে 12 জন রাজাকে তিনি পরাজিত করেন। নেক্সট তারপর কি বলছে? না, তিনি দক্ষিণ ভারতে পরিমোক্ষ নীতি গ্রহণ করেন। এটাও প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতে পরিমোক্ষ নীতি কোন গুপ্ত রাজা গ্রহণ করেন? না, সেটা হচ্ছে কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের মন্ত্রী ছিলেন বসুবন্ধু। তিনি রাজ্য জয় শেষে অশ্বমেধ যজ্ঞ করতেন। কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ যজ্ঞ করতেন? না, সমুদ্রগুপ্ত। সার্বভৌম শক্তির প্রতীকরূপে তিনি পরাক্রম, একরাট এই ধরনের উপাধিগুলো তিনি গ্রহণ করেছিলেন বা নিয়েছিলেন। তো এতক্ষণ আমরা জানলাম সমুদ্রগুপ্ত সম্পর্কে। এরপর আমরা জানব দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে, যার শাসনকাল ছিল কত? 380 থেকে 415 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো দেখো কি বলছে? না, বিশাখ দত্তের দেবীচন্দ্রগুপ্তম নাটক থেকে জানা যায় রামগুপ্তকে হত্যা করে সিংহাসনে বসেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এবং পরম ভগবত উপাধি নেন। প্রশ্ন আসে এই বিক্রমাদিত্য উপাধিকার? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। পরম ভগবত কাকে বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। নেক্সট তারপরে তো কী রয়েছে? না, শকদের উচ্ছেদের পর তিনি এই শকারি উপাধি নিয়েছিলেন। প্রশ্ন এটা কিন্তু ভিভিআই যে শকারি উপাধি কে ধারণ করেছিলেন? না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের হারিয়ে দেওয়ার প্রতীক হিসেবে তিনি 411 খ্রিস্টাব্দ নাগাদ রূপোর মুদ্রাও চালু করেন। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে গুপ্তদের দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে প্রশ্ন পড়ে গুপ্তদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী। কোথায়? মধ্যপ্রদেশে বর্তমানে অবস্থিত। দিল্লির কুতুব মিনারের নিকট মেহরৌলি গ্রামে এক মরীচিকাবিহীন 73 ফুট উচ্চ লৌহস্তম্ভর গায়ে চন্দ্র রাজার বিজয় কাহিনী কিন্তু খোদিত রয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্নরা ছিলেন। প্রশ্ন পড়ে কোন গুপ্ত রাজার সময় নবরত্ন ছিলেন? না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এনারা কারা? না, এনারা হচ্ছে কালিদাস, বরাহমিহির, বেতাল ভট্ট, বররুচি, শঙ্কু, ঘটকপর, খরপনক, অমর সিংহ এবং ধনন্তরী। এগুলো হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্ন।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাইয়েন ভারতে আসে, বিবিআই এটাও কিন্তু করে রাখো যে ফাইয়েন কার রাজত্বকালে ভারতে আসে, না গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ওকে, যতক্ষণ এরপরে জানবো এরপর প্রথম, তারপরে যে রাজা রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর, সেটা হচ্ছে প্রথম কুমার গুপ্ত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র প্রথম কুমার গুপ্ত 415 খ্রিস্টাব্দ সিংহাসন আহরণ করেন। তার মায়ের নাম ছিল কি, না ধ্রুব দেবী। দেবতা কার্তিকের ভক্ত ছিলেন, পরে বৌদ্ধ ধর্ম কিন্তু তিনি গ্রহণ করেন। কে, প্রথম কুমার গুপ্ত। কুমারগুপ্ত ইতিহাসে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। প্রশ্ন আসে, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজবংশের আমলে বা কোন সময় কোন শাসনকালে শুরু হয়, না গুপ্ত আমলে, এবং কে প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছিলেন, তা কুমারগুপ্ত বা প্রথম কুমার গুপ্ত। তিনি মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন। এটাও কিন্তু প্রশ্ন পড়ে, না মহেন্দ্রাদিত্য কার উপাধি, প্রথম কুমার গুপ্তের। নেক্সট তারপর কি রয়েছে, না ঐতিহাসিকরা কুমারগুপ্তকে সাধুসুলভ রাজা বলতেন বা রাজা বলে আখ্যায়িত করতেন। তার আমলে পার্শ্বনাথ মন্দির এবং সূর্য মন্দির নির্মিত হয়। কার সময়, প্রথম কুমারগুপ্তের সময়। এরপর আসছে স্কন্দগুপ্ত। তো প্রথম কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা। প্রশ্ন আসে, গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজাকে, স্কন্দগুপ্ত। বিক্রমাদিত্য উপাধি নিয়ে তিনি 455 খ্রিস্টাব্দে পাটলিপুত্রের সিংহাসনে বসেন। তিনি হুন আক্রমণ প্রতিহত করে বলে তার নাম কি ছিল, ভারতের রক্ষাকারী উপাধি রাজা বলে তিনি উপাধিটি গ্রহণ করেছিলেন। স্কন্দগুপ্তকে ধর্মপরায়ণ এবং জ্ঞানী রাজাও বলা হয়। তারপর কি বলছে, তিনি সৌরাষ্ট্রের অর্থাৎ গুজরাটের সুদর্শন সরোবর হ্রদের যে বাঁধটি সেটি পুনর্গঠনের জন্য খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য সেনাপতি ছিলেন দোয়াবের সর্বনাগ, সৌরাষ্ট্রের পরাণ দত্ত এবং কৌশাম্বীর ভীম দত্ত। ইনারা ছিলেন তার উল্লেখযোগ্য সেনাপতি। 476 খ্রিস্টাব্দ নাগাদ তার কিন্তু মৃত্যু হয়। কার, স্কন্দগুপ্তের। নেক্সট এরপর আমরা জানবো পরবর্তী যারা গুপ্ত রাজারা ছিলেন তাদের সম্বন্ধে। তো স্কন্দগুপ্তের পর পুরুগুপ্ত সিংহাসনে বসেন। তিনি 476 থেকে 477 পর্যন্ত রাজত্ব করেন। পুরুগুপ্ত বা গুরুগুপ্তের দুই পুত্র হলো বুধগুপ্ত এবং নরসিংহগুপ্ত। বুধগুপ্ত শেষ শক্তিশালী সম্রাট ছিলেন 477 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুপ্ত সিংহাসনে বসেন 496 খ্রিস্টাব্দে। এবং গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন কে, এই বিষ্ণুগুপ্ত। প্রশ্ন আসে, গুপ্ত বংশের শেষ রাজা বিষ্ণুগুপ্ত, প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। গুপ্ত শাসনের সময়ে দাক্ষিণাত্যে বাকাটক শাসন শুরু হয়। 225 খ্রিস্টাব্দ প্রভাব বিস্তার করে এই বাকাটক শাসকরা। চতুর্থ এবং পঞ্চম শতকে দাক্ষিণাত্যে এবং মহাভারতে, এই মধ্য ভারতে বড় এলাকা জুড়ে এই বাকাটক শাসন কিন্তু ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতীর বিয়ে হয়েছিল বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে, এবং এই সাম্রাজ্যগুলো সম্পর্কেও আমরা জানবো এক এক করে। ওকে, এরপর বিভিন্ন গুপ্ত শিলালেখের তালিকা। তো প্রথম হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের কী কী শিলালেখ ছিল সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো দেখো এখানে রয়েছে সমুদ্রগুপ্তের শিলালেখ ছিল মোট 4টি, যার মধ্যে ছিল এলাহাবাদ শিলালেখ, অ্যারন শিলালেখ, স্তম্ভলেখ এবং নালন্দা তাম্রলেখ ও গয়া তাম্রলেখ। এটা হচ্ছে সমুদ্রগুপ্তের 4টি শিলালেখের নাম। নেক্সট তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ওনার শিলালেখের সংখ্যা ছিল 6টি, যার মধ্যে মেহরলি লৌহস্তম্ভ এবং অন্য 5টি ব্যক্তিগত মুদ্রা ছিল। ওকে, নেক্সট তারপর রয়েছে প্রথম কুমারগুপ্ত। তো প্রথম কুমারগুপ্তের শিলালেখের সংখ্যা ছিল 14টি, 5টি ছিল সরকারি তাম্রলিপি এবং 9টি ছিল ব্যক্তিগত দলিল। তারপর হচ্ছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তের শিলালেখের সংখ্যা ছিল 5টি, যার মধ্যে জুনাগড় শিলালেখ, এটা কিন্তু বিবিআই স্কন্দগুপ্তের সম্পর্কে জানা যায়। তারপরে ভিতরি স্তম্ভলেখ, ইন্দোর প্রস্তর স্তম্ভ এবং 2টি ছিল ব্যক্তিগত দলিল। নেক্সট তারপর হচ্ছে বুধগুপ্ত। তো শিলালেখের সংখ্যা ছিল 7টি, যার মধ্যে পাহাড়পুর তাম্রফলক শিলালেখ এবং বাকিগুলি ছিল ব্যক্তিগত দলিল বা শিলালেখ। তো এই ছিল তোমাদের আজকে গুপ্ত সাম্রাজ্য এবং কুষাণ সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস, যেখানে আমরা অনলাইন হিসাবে যে সমস্ত প্রশ্নগুলো যে কোনো পরীক্ষাতে আসে
বা আসার মতো প্রশ্ন, সেই প্রশ্নগুলো এক এক করে আমরা আলোচনা করলাম অনলাইনে হিসেবে, এবং খুবই ডিটেলসের মধ্য দিয়ে এই ভিডিওগুলো আলোচনা করা হচ্ছে। অবশ্যই দেখো, কারণ একদম যেগুলো বাছাই করা প্রশ্ন বা যেগুলো আসার মতো প্রশ্ন, এর বাইরে কিন্তু আশা করছি প্রশ্ন এখনও পর্যন্ত আমার অভিজ্ঞতা অনুসারে আমি দেখতে পাইনি। বিশেষ করে যে সমস্ত ওয়ানডে এক্সামগুলোতে ইতিহাস থেকে প্রশ্ন আসেই, সেই টপিকগুলো কিন্তু এখানে করানো হচ্ছে। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্রথমেই বলেছি আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের সম্পূর্ণ যে ভিডিওগুলো সেগুলো দেখতে পাও। এবং সাথে সাথে বলবো, কমেন্ট বক্সে জানাবে অবশ্যই কেমন লাগছে ভিডিওগুলো। আর ভিডিওটি যতটা পারবে লাইক, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ভিডিওর কিন্তু পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। প্রত্যেক দিনের ক্লাস কিন্তু 2 দিন 3 দিন পর পর কিন্তু পিডিএফগুলো শেয়ার করা হয়ে থাকে। আর প্রত্যেকটা ক্লাস যে করাচ্ছি তার প্লেলিস্ট যে ক্রিয়েট করা হয়েছে, প্লেলিস্টের লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে। অবশ্যই সেখান থেকে কিন্তু প্লেলিস্টে ভিডিওগুলো কিন্তু এক এক করে দেখে নেবে, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো বা চলেছো। তো এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও ইতিহাসের যে টপিক, প্রাচীন ইতিহাস সম্পর্কে একদম ডিটেলস ক্লিয়ার করব। তারপর আমরা মধ্যযুগের যে ইতিহাস সেটা জানবো, তারপর আসবো আধুনিক যুগের ইতিহাস সম্পর্কে। এবং এইভাবে জিওগ্রাফি, পলিটি বা সায়েন্সের পার্টগুলো এখান থেকে কিন্তু ক্লাস করানো হবে, যেখানে সিডিপিরও ক্লাস করানো হচ্ছে এক এক করে, যেখানে অলরেডি 10টা ক্লাস করানো হয়ে গেছে। তারপরে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, তারপরে সিটেট, ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট বা ইউপি টেট, যে কোনো টেট এক্সামে যে সমস্ত প্যাডাগজিক্যাল প্রশ্ন আসে প্রত্যেকটারও কিন্তু পিওয়াইকিউস আকারে প্রশ্নেরও ক্লাস করানো হচ্ছে। তো অবশ্যই ক্লাসগুলো কিন্তু দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো এখানে ভিডিও শেষ করছি। লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।